নমস্কার। আমি সোমা হালদার, সহজ লাইভ ইন্ডিয়া কাউন্সিল থেকে। আমরা প্রপোজাল রাইটিং এর একটা মাস্টার ক্লাস শুরু করেছি। আজকে তার প্রথম দিন। তো আমরা প্রথম দিনে একটু দেখবো স্লাইড শো এর মাধ্যমে যে এই কোর্সটা টোটাল 12 দিনের কোর্স। 12টা ক্লাস হবে। 12টা ক্লাসে পুরো প্রপোজাল রাইটিং এর A to Z সম্পর্কে ধারণা হবে। আর আজকের প্রথম দিনে আমরা শিখবো ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রবলেম স্টেটমেন্ট। এখানে আমরা দেখছি যে একটা আহ, প্রথমে আমরা যে কোর্সটা ডিজাইন করা হয়েছে সেখানে আমরা শিখবো, জানবো, সেটার সাথে সাথে আমরা প্র্যাকটিসও করব। আর সঙ্গে সঙ্গে সেটা একটা রাইট আপও তৈরি করতে যাব। ফলে কোর্সের শেষে আমাদের একটা কমপ্লিট প্রপোজাল, তার নমুনা আমাদের কাছে রেডি থাকবে। কোর্সের অবজেক্টিভ হচ্ছে প্রপোজাল রাইটিং এর ফান্ডামেন্টাল আমরা জানবো, বিভিন্ন ফান্ডিং এর সোর্স আমরা জানবো, দেখবো ডিফারেন্ট টাইপ ফান্ডিং সোর্স, সেগুলো সম্পর্কে ডিটেলস আমরা জানবো, দেখবো, বুঝবো। আর কত রকমের প্রপোজাল হয় সেটা সম্পর্কেও একটু আইডিয়া আমরা পাবো। একটা প্রপোজালের কি কি কম্পোনেন্ট হয়। আর লাস্ট হচ্ছে কমিউনিটি প্রবলেম স্টেটমেন্ট। একটা প্রপোজাল রাইটিং করতে গেলে প্রথম ধাপে আমাদের একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হয়, যে প্রবলেমটাকে পুরো ডিসক্রাইব করতে হয়। এখন আমরা দেখব যে প্রপোজালটা কি। প্রপোজাল হলো একটা রিটেন ডকুমেন্ট যেটা ডোনারকে দেওয়া হয়। ডোনার, গভর্নমেন্ট এজেন্সি, CSR এজেন্সি, বিভিন্ন ফান্ডিং অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল ফান্ডার, সরি। একটা প্রপোজালের 4টে পার্ট থাকে। 4টে পার্ট। প্রথমে আমরা একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করি, সেটা তার কি সলিউশন হবে। সেই সলিউশনের জন্য আমরা কিছু ইন্টারভেনশন নিই। আর ইন্টারভেনশন গুলো নেওয়ার জন্য আমাদের কিছু বাজেট দরকার হয়, কিছু রিসোর্স দরকার হয়। আর লাস্ট হচ্ছে যখন আমরা পুরো প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করি, সেই প্রজেক্টটার একটা চেঞ্জ আসে, একটা ইম্প্যাক্ট। আর প্রপোজাল হচ্ছে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তরই হলো একটা কমপ্লিট প্রপোজাল। একটা প্রবলেম থাকে, ক্লিয়ারলি সেই প্রবলেমটা আমরা আহ ডেসক্রাইব করি, বর্ণনা করি। তারপরে এই প্রবলেমটাতে কারা এফেক্টেড হয়েছে, টার্গেট গ্রুপ কারা, প্রাইমারি স্টেক হোল্ডার কারা, তাদের নিয়ে একটা আলোচনা থাকে। আর ওই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমরা কিছু ইন্টারভেনশন নিই। সেই ইন্টারভেনশন গুলোই হলো প্রপোজাল। আর ইন্টারভেনশন গুলো নেওয়ার জন্য হিউম্যান রিসোর্স আর কিছু ক্যাশ কাইন্ড দরকার হয়। আর যখন আমরা কমপ্লিট প্রজেক্টটা ডিসক্রাইব হয়ে যায়, লাস্টে আমরা কিছু রেজাল্ট আমাদের অ্যাচিভ করা হয়, যে রেজাল্টে এই প্রবলেম গুলোকে সলভ করে তার একটা নাম্বার, মেজারেবল নাম্বার থাকে, কিছু মিনস অফ ভেরিফিকেশন থাকে। আর প্রপোজালের ফর্মুলাটা হলো প্রবলেম প্লাস সলিউশন প্লাস বাজেট আর ইম্প্যাক্ট। নেক্সট আমরা জানবো হোয়াই ডু ডোনার্স আস্ক ফর প্রপোজাল। A well-written proposal helps donor make informed funding decision. যখন আমরা ডোনারকে একটা প্রপোজাল দিই, তখন
প্রপোজালের মাধ্যমে ডোনার বুঝতে পারে যে কি দরকার, কি প্রবলেম আছে, কি কি ইন্টারভেনশন নেওয়া হবে। তার মাধ্যমে, এই প্রপোজালের মাধ্যমে একজন ডোনার বা একজন ফান্ডার মোবিলাইজ হয়। আর প্রপোজাল হচ্ছে, প্রপোজালের দরকারটা কি, আর প্রপোজাল হচ্ছে মাল্টিপারপাস, বিভিন্ন পারপাস বা বিভিন্ন দরকারে আমাদের প্রপোজালটা বানাতে হয়। এটা বেসিক্যালি একটা প্ল্যানিং টুল, যেখান থেকে আমরা পুরো ক্লিয়ার একটা পিকচার পেয়ে যাই কি করা হবে। তারপরে এটা হচ্ছে একটা কমিউনিকেশন টুল। প্রপোজালের মাধ্যমে ডোনার বুঝতে পারে, এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে যায় কি কি ভিশন আছে, কারা স্টেক হোল্ডার, প্রাইমারি, সেকেন্ডারি। তো পুরো ক্লিয়ারলি একটা পিকচার ডোনারের সামনে তুলে দেয়। তারপর একটা ফান্ড রেইজিং টুল। প্রপোজালের মাধ্যমে আমরা ফান্ড রেইজ করি। আর লাস্ট হচ্ছে, এটা হচ্ছে মনিটরিং টুল। এটার মাধ্যমে আমরা পুরো, এটা বিভিন্ন ইন্ডিকেটর, কিছু বেঞ্চমার্ক থাকে, যেখান থেকে আমরা পরবর্তীকালে ট্র্যাক করতে পারি কতটা এলাম, কতটা প্রোগ্রেস হলো, কি কি প্রসেসে আমরা এই পুরো প্রপোজালটা যাবে, তার পুরো ডিসক্রিপশন থাকে। তারপর হচ্ছে এখানে কমিউনিটি নিডস গুলো পুরো ক্লিয়ারলি পিকচারাইজ করা থাকে, একটা ক্লিয়ার অবজেক্টিভ থাকে, তারপরে কিভাবে ইমপ্লিমেন্ট হবে তার পুরো টাইম লাইন থাকে, একটা টাইম বাউন্ড অ্যাক্টিভিটি শিডিউল থাকে, এক্সপেক্টেড আউটকাম, একটা ভিজিবল রেজাল্ট সেখানে আমরা দেখতে পাই, আউটপুট, আউটকাম, লং টার্মে কি কি চেঞ্জ হবে, কতটা বাজেট দরকার। পুরো এটা প্রপোজালের মাধ্যমে আমরা সম্পূর্ণ আমাদের চোখের সামনে একটা পিকচার তুলে ধরে। সোর্স অফ ফান্ডিং। সোর্স অফ ফান্ডিং আমরা এখানে এই স্লাইডে আমরা দেখব যে কত রকমের ফান্ড সোর্স হয়। কারণ বেসিক্যালি প্রজেক্ট বা প্রপোজাল তো আমরা কোনো একটা প্রজেক্টের জন্য দিই। তো সেই প্রজেক্টটাকে, প্রজেক্ট কত রকমের বা কোথায় কোথায় থেকে আমরা ফান্ড পাবো সেই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো সেখানে আমরা দেখি যে বিভিন্ন গভর্নমেন্টের স্কিমস থাকে, যেখানে গ্রান্ট পাওয়া যায়। সেটা সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন মিনিস্ট্রি থাকে যারা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য প্রজেক্ট লঞ্চ করেন। তো সেখানেও একটা ডোনেশন পাওয়া যায়, যেটা গভর্নমেন্ট ডোনেশন আমরা পাই। নীতি আয়োগ তার জন্য আমাদের এনজিও কে রেজিস্ট্রেশন করতে। সিএসআর ফান্ড, প্রত্যেকটা কোম্পানি, কর্পোরেট, তারা কি করে, তাদের পুরো সারা বছরের ইনকামের 2% সোশ্যাল চেঞ্জ বা সোশ্যাল ইস্যুকে সলভ করার জন্য তারা ডোনেশন করে। তো সেখানে কি হয়, সেখানেও একটা এনজিও বা একটা অর্গানাইজেশনকে সিএসআর রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে সিএসআর ফান্ড। ইন্টারন্যাশনাল ডোনার হচ্ছে যে আমাদের আহ শুধু দেশি না, বিদেশিও ফান্ড পাওয়া যায়, যেটার জন্য এফসিআর এ করা হয়। এফসিআর এ রেজিস্ট্রেশনের মাধ্যমে, এফসিআর এর রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা আহ, বিভিন্ন ইন্টারন্যাশনাল ডোনেশনকে ফান্ড মোবিলাইজ করা হয়। তো সেখানে যেমন ইউনিসেফ আছে, আসে আসেইড আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এরকম প্রচুর ইন্টারন্যাশনাল ডোনার আছে যারা ডোনেশন দেয় বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম বা প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য। ক্রাউড ফান্ডিং ট্রাক, এখনকার দিনে আমরা একটা বড় পরিমাণ ফান্ড মোবিলাইজ হয় যেটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখানে যেমন মিলাপ আছে, কিটো আছে, ডোনেট কার্ড আছে, গিভ ইন্ডিয়া আছে, এরকম প্রচুর প্ল্যাটফর্ম আছে, ইম্প্যাক্ট গুরু আছে, যারা
আহ ছোট ছোট প্রজেক্টে স্টোরি বা ভিডিওর মাধ্যমে ডোনার মোবিলাইজেশন করে আর ফান্ড রেইজ করে। সেই ফান্ডের একটা অংশ এই প্ল্যাটফর্ম গুলোকে দিতে হয়, বাকিটা প্রজেক্টে ইউজ হয়। আর ইন্ডিভিজুয়াল ডোনার, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মানুষজন, সবাই একটা ভ্যালু বোধ থাকে। তো সেই ভ্যালু বোধে যেমন কেউ বাচ্চা ভালোবাসে, সেই জন্য সে বাচ্চাদের জন্য বিভিন্ন বিভিন্ন রকমের ডোনেশন দেয়। কেউ গাছ ভালোবাসে, গাছের জন্য ডোনেশন দেয়। বা মহিলাদের বিভিন্ন কষ্ট দুঃখের জন্য কোনো মানুষের ভ্যালু আছে, যারা মহিলাদের দুঃখ কষ্ট দেখতে পারে না, তাই জন্য তাদের ভালো করার জন্য ডোনেশন দেয়। বা ওল্ড এজ মানুষদের জন্য কেউ ডোনেশন করে। এরকম ইন্ডিভিজুয়াল ডোনার আছে যাদের জন্য আহ বিভিন্ন ফান্ডও পাওয়া যায়। এবারে আমরা জানবো কত রকমের প্রপোজাল হয় অ্যাকচুয়ালি। প্রপোজাল বিভিন্ন রকমের হয়। সিএসআর প্রপোজাল হয়, যেগুলো কোম্পানি থেকে ডোনেশন নেওয়ার জন্য কর্পোরেটকে প্রপোজাল দেওয়া হয়, তার নির্দিষ্ট ফরম্যাট থাকে। তারপর গভর্নমেন্ট প্রপোজাল, গভর্নমেন্টকেও গভর্নমেন্টের বিভিন্ন স্কিমস বা গ্রান্ট পাওয়ার জন্য প্রপোজাল সাবমিট করা হয়, যেগুলো গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টকে দেওয়া হয়। তারপর হচ্ছে বিভিন্ন ডোনার এজেন্সি, যারা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আছে, তাদেরও নির্দিষ্ট এক একটা অর্গানাইজেশনের তাদের নির্দিষ্ট প্রপোজালের ধাঁচা থাকে, সেই প্রফর্মাকে ইউজ করা হয়। তারপর কখনো 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 কি হয়, ডোনার এজেন্সি তারা কি করে, একটা অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট করে। সেই ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য তাদের ইন্টারেস্ট মাপার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নামে একটা অ্যাপ্লিকেশন দেয়। আর প্রাইমারি কথা বলার জন্য অনেক সময় কনসেপ্ট নোট নেয়, শর্ট সামারি থাকে, যেখানে প্রজেক্টের আইডিয়া থাকে। টিপিক্যালি এটা 2 থেকে 3 পেজ হয়। আর এটা সাবমিট হওয়ার পরে যখন ডোনার এজেন্সি ডিটেলস জানতে চায়, তখন ফুল প্রপোজাল সাবমিট করা হয়। সিএসআর আর গভর্নমেন্ট প্রপোজাল, সিএসআর আর গভর্নমেন্ট প্রপোজালের কিন্তু একটু ধাঁচ আলাদা। এখানে আমরা একটা অ্যাট এ গ্লান্স দেখবো। গভর্নমেন্ট প্রপোজালে কি হয়, একটা পাবলিক ওয়েলফেয়ারের জন্য গভর্নমেন্ট কাজ করে। তার জন্য তারা বিভিন্ন স্কিমস করে, স্কিমস বা বিভিন্ন অ্যাক্টিভিটি রেখেছে। সেটা সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে তারা ওয়েলফেয়ার পারপাসে ডোনেশন দেয়, যারা অর্গানাইজেশন আছে, এনজিওস আছে, তারা কাজ করে। আর এদের সিএসআর এর প্রাইমারি ফোকাস হচ্ছে ইনোভেশন, নতুন কিছু করা, আর কোনো কিছু প্রজেক্ট করা যার একটা ইম্প্যাক্ট থাকবে। ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে আর একটা প্রাইমারি ফোকাস হচ্ছে, এটা বিজনেস ওরিয়েন্টেড। কিন্তু গভর্নমেন্টের প্রপোজাল হচ্ছে পলিসি ওরিয়েন্টেড। তারপরে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, যদি আমরা দেখি, সিএসআর প্রপোজাল, সেটা কি হয়, একটা মানে কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে। কোম্পানির যে পলিসি থাকে সেই পলিসির উপরে বেস করে তারা ডোনেশন দেয়। আর গভর্নমেন্ট কি করে, তাদের স্কিমস থাকে, যেমন উইডো স্কিমস হচ্ছে, উইডোদের বেনিফিটের জন্য ওল্ড এজ বেনিফিটেড স্কিমস আছে, পার্সন উইথ ডিসেবিলিটিস বেনিফিটেড স্কিমস আছে, এরকম আলাদা আলাদা। ফার্মার্স গ্রুপ, তাদের জন্য আলাদা আলাদা স্কিমস আছে। এরা স্কিমের উপরে বেশ করে বিভিন্ন ডোনেশন দেয়। রিপোর্টিং, এর রিপোর্টিং যেমন সিএসআর প্রপোজালে কি হয়, আউটকাম বেসড, কতটা রেজাল্ট হলো, কতজন বেনিফিটেড হলো, কত টার্গেট অ্যাচিভ হলো, তার উপরে। কিন্তু গভর্নমেন্ট প্রপোজাল হচ্ছে কমপ্লায়েন্সেস, যেমন যদি উইডো হয় তার উইডো প্রমাণপত্র দিতে হবে, বা ডিসেবলড পার্সন হলে তার ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, ওল্ড এজ পার্সন হলে ওল্ড এজ সার্টিফিকেট, এরকম বিভিন্ন স্কিমস যে যার রিলেটেড হবে তাদের সেই ডকুমেন্ট বা প্রুফ জমা করতে হবে, কমপ্লায়েন্স বেসড। আর
সিএসআর প্রপোজাল হচ্ছে শর্ট ডিউরেশন বা মিডিয়াম ডিউরেশনে হতে পারে। আর গভর্নমেন্ট প্রপোজাল একটা লং টার্ম, লং রানে হয় আর কি। একটা প্রপোজালের বিভিন্ন কম্পোনেন্ট হয়। একটা স্ট্রং প্রপোজালের একটা লজিক্যাল স্ট্রাকচার থাকে। আর সেই স্ট্রাকচার গুলো যখন আমরা পার্ট পার্ট এক জায়গা করি, এটা একটা কমপ্লিট স্টোরি দেখি আমরা। একটা প্রবলেম থাকে, তার সেই প্রবলেমটা সলিউশন করার জন্য কি কি স্টেপস নেওয়া হবে, কতটা কি বাজেট লাগবে, তার কি কি চেঞ্জ হবে, এরকম করে একটা পুরো সম্পূর্ণ যেন একটা সলিউশন বা একটা কমপ্লিট স্টোরি আমরা পাই। তো তার জন্য কি করতে হয়, প্রথমে একটা কভার পেজে রাখা হয়, একটা এক্সিকিউটিভ সামারি থাকে, অর্গানাইজেশনের একটা প্রোফাইল থাকে, অর্গানাইজেশনের কিছু লিগাল ডকুমেন্ট থাকে বা লিগাল প্রেজেন্স কি আছে, তারপরে অর্গানাইজেশন কোথায় কাজ করছে, কোন এরিয়াতে পার্টিকুলার, টার্গেট গ্রুপ কারা, কি কি অ্যাসপেক্টে কাজ করছে, কি কি থিমে কাজ করছে, সেগুলো সম্পূর্ণ এই প্রোফাইলের মধ্যে থাকে। তারপর প্রবলেম স্টেটমেন্ট করা হয়। প্রবলেম স্টেটমেন্ট বললাম আগে যে একটা নির্দিষ্ট ইস্যুকে ধরে সেই প্রবলেমটাকে ডিসক্রাইব করে। তারপর গোল থাকে, অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ ওয়াইজ অ্যাক্টিভিটিস নেওয়া হয়, অ্যাক্টিভিটিস গুলো ইমপ্লিমেন্ট করার জন্য কিছু বাজেট থাকে। আর এই পুরো প্রসেসটা পুরো কিভাবে মনিটরিং হবে, কিভাবে আমরা এগিয়ে যাব, তার জন্য একটা রুট ম্যাপ থাকে, যেটাকে আমরা মনিটরিং করি প্রসেস এবং প্রোগ্রেসটাকে, যেখান থেকে আমরা বুঝতে পারি। প্রবলেম স্টেটমেন্ট বা অবজেক্টিভ, একটা প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে একটা রাইটিং, যেখানে আমরা রাইট আপ হয়, যেখানে আমরা প্রবলেমটাকে পুরো ন্যারেটিভ একটা ডেসক্রিপশন থাকে। আর এখানে দেখা যায় যে একটা প্রবলেম প্রথমে একটা হচ্ছে সোশ্যাল ইস্যু আইডেন্টিফাই করা হয়। আর সেগুলোর আনসার যখন দেওয়া হয় একটার পর একটা, যেমন হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, হু ইজ এফেক্টেড, মানে প্রবলেমটা কি, কারা কারা এফেক্টেড হচ্ছে, কারণটা কি, তারপরে হয় এটার দরকারটা কি, এর আহ, কি দরকার, সেইগুলো নিয়ে কি হয় একটা স্টেটমেন্ট রাইট আপ করা হয়, যেখানে প্রাইমারি সেকেন্ডারি কিছু ডেটা থাকে। আর বর্তমান সিচুয়েশনটাকে হাইলাইট করা হয়, কিছু এভিডেন্স থাকে, গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কিছু ডেটা থাকে, বা প্রাইমারি ডেটা কালেকশন করা হয় কমিউনিটিদের থেকে। আর এই প্রবলেমটার জন্য কমিউনিটি কিভাবে এফেক্টেড, এর যে উম, কিভাবে তারা প্রভাবিত হয়, সেটা পুরো তুলে ধরা, আর কি কি অ্যাকশন নিতে হবে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য। তো এইভাবে মোটামুটি আমরা প্রবলেম স্টেটমেন্টটাকে তুলে ধরি। ধন্যবাদ। মোটামুটি আমরা আজকের দিনে আমাদের যেটা ছিল প্রপোজালের ইন্ট্রোডাকশন আর প্রবলেম স্টেটমেন্ট, এবারে আমরা দেখবো একটা প্রম্পট আছে, সেই প্রম্পটটাকে আমরা কিভাবে যখনই একটা স্টেটমেন্ট একটা নেওয়া হয়, লেখা হয়, তখন কি করা হয়, আমরা সমস্ত প্রপোজাল যখনই রাইট আপ করি, সেই প্রবলেমের স্টেটমেন্টটার একটা কিছু ধাঁচা থাকে। সেই ধাঁচা হচ্ছে যে প্রবলেমটা কি, কারা এফেক্টেড হচ্ছে, তার একটা টাইটেল থাকে, তারপরে আহ, এই প্রবলেমটা কোথায় কোথায় দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে কোন ব্লগ,
কোন ভিলেজ কোন ডিস্ট্রিক্ট বা স্টেটে দেখা যাচ্ছে, সেখানে একটু লিখলে, তারপর হচ্ছে প্রবলেমটা কি জন্য হচ্ছে, এই প্রবলেমের ফলে কারা প্রভাব মানে কারা এফেক্টেড হয়েছে, আর কি কি হয়েছে, সাথে সাথে কি করা হয় এটা সলভ করার জন্য আমরা কি কি ইন্টারভেনশন নেব। তো এইগুলোর একটা এই এখানে যে ড্যাশ ড্যাশ গুলো আছে সেগুলো যদি আমরা ফিল আপ করে দিই, তখন কি হয়, তখন এটাকে আমরা কপি পেস্ট করব। কপি পেস্ট করে যদি আমরা চ্যাট জিপিটিতে দিই, তাহলে একদম পুরো একটা কমপ্লিট কমপ্লিট রাইটার। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে ওয়াটার কনজারভেশন বা রেন ওয়াটার হারভেস্টিং এর জন্য আমরা কি করব। এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের কথা ভাবা হচ্ছে টাইটেল। তো প্রবলেমটা কি হচ্ছে আমাদের, ওয়াটার স্কারসিটি। ওয়াটার স্কারসিটির জন্য কারা এফেক্টেড হচ্ছে, হু ইজ এফেক্টেড, লো ইনকাম হাউস হোল্ড, যারা ফিল্টার ইউজ করতে পারে না, যাদের কাছে পয়সা নেই। তারপরে হচ্ছে উইমেন, যারা মহিলারা, বাচ্চারা, যারা হচ্ছে বয়স্ক লোক, তারা বেশিরভাগ ক্ষেত্রে এফেক্টেড হয়। আর এই এই প্রবলেমটা কোথায় হচ্ছে, এই প্রবলেমটা মনে করা করা হলো যে এই প্রবলেমটা আমাদের সুন্দরবন এরিয়াতে, সুন্দরবন এরিয়াতে, সাউথ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল। তো এই প্রবলেমটা হয়েছে কি জন্য, সেখানে দেখা গেল যে পুয়ার গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, যে বৃষ্টির জল হচ্ছে সেটা খুব একটা ফিল্ট্রেশন হয়ে মাটি নিচে যাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, র্যাপিড আরবানাইজেশন হয়েছে, সেটার জন্য ইনফিল্ট্রেশন কমে গেছে। সেকেন্ড হচ্ছে আহ, উম, আমাদের যে আগে কি করা হতো, বিভিন্ন পুকুর খনন করা হতো বা খাল খনন করা হতো, এখন আর সেরকম লেভেলে পুকুর খনন করা হয় না, বরঞ্চ পুকুর বন্ধ করা হচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, আমাদের জল আর ইনফিল্ট্রেশন হয়ে মাটির নিচে যাচ্ছে না। তারপরে অনেক সময় হচ্ছে বৃষ্টি, আহ আমাদের যে বৃষ্টির পরিমাণ সেটাও কমে গেছে। এখন পপুলেশন বেড়ে গেছে, ওয়াটার ডিমান্ডও বেড়ে গেছে। তো এইগুলো কারণে হচ্ছে ওয়াটার স্কারসিটি হচ্ছে। আর এর ইম্প্যাক্ট কি হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজ হচ্ছে, পুয়ার স্যানিটেশন, হেলথ প্রবলেম হচ্ছে। তারপরে মেয়েদের উপরে বার্ডেন বেড়ে গেছে, কারণ জল শর্টেজ হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে তাদের জল আনতে হয়। গ্রাউন্ড ওয়াটার লেভেল কমে যাচ্ছে, গাছপালার যে জলের প্রয়োজন সেটাও মিটছে না, ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে। তো এই প্রবলেমটা, হোয়াই শুড দিস প্রবলেম বি সলভ, টু এনশিওর সেফ ড্রিঙ্কিং ওয়াটার, একটা সেফ ড্রিঙ্কিং ওয়াটারটাকে এনশিওর করার জন্য, তারপরে পাবলিক হেলথটাকে ইমপ্রুভ করার জন্য, ওয়াটার রিসোর্সটাকে কনজার্ভ করার জন্য, কারণ জল ছাড়া তো কিছুই চলে না, সেটাকে সংরক্ষণ করা। তারপরে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স বিল্ড করার, কারণ প্রকৃতির যদি কোনো কিছু একটা ঘাটতি পড়ে, তখন কি হবে, পুরো ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো তো এই ক্লাইমেট রেজিলিয়েন্সের জন্য ওয়াটার কনজারভেশনের দরকার। আর এটা হলে কারা বেনিফিটেড হবে, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর তারা বেনিফিটেড হবে, স্কুল বেনিফিটেড হবে, তারপরে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো বেনিফিটেড হবে। এবার কি হবে, আমরা আহ দেখবো যে রিসেন্ট কি কি গভর্নমেন্ট ডেটা আছে যেটা এটা এই প্রবলেমটাকে সাপোর্ট করে, সেটাও আমরা দেখবো। দেখে আমরা এই রাইট আপটাকে পুরো কপি করি। যদি এখানকার এই রাইট আপটাকে আমরা পুরো কপি করি, করে আমরা চ্যাট জিপিটিতে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাছে একটা রাইট আপ, প্রবলেম স্টেটমেন্ট, আমাদের কাছে যেই প্রবলেম থাকুক সেই প্রবলেমটা আমাদের কাছে পুরো একটা রাইট আপ চলে আসে। এবার ওই যে লেখাটা চলে আসবে, এই লেখাটাকে যদি আমরা একটু কারেকশন করে, একটু কিছু চেঞ্জেস করে যদি আমাদের প্রপোজালের এতে রাখি, তখন কি হবে, আমরা পেয়ে যাব পুরো সম্পূর্ণ একটা, দেখো এখানে পুরো প্রবলেম স্টেটমেন্ট বলে একটা সুন্দর লেখা আছে। এবার আমি ধরো এইখানটায় একটা
নতুন একটা আমি কি করলাম, এখানে একটা ফরম্যাট নিয়ে নিলাম। একটা ডকুমেন্ট আমি রাইট আপ করবো। ব্যাস। এবার এটাকে আমি কি করব, একটু কারেক্ট করব। কারেক্ট করলে আমার তখন কি হবে, সম্পূর্ণ একটা সুন্দর রাইট আপ এসে গেল। কিছু ন্যাশনাল ন্যাশনাল ডেটাও আছে। আরো যদি কিছু আমাদের দরকার হয় তখন আমরা ডিটেলস একটা রাইট আপ, রাইট আপ নিয়ে নিই। ধন্যবাদ। আজকের আমাদের এইটুখানি ছিল। মনে করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আগামী দিনে আমরা দ্বিতীয় দিনের সেশন নিয়ে হাজির হব, ঠিক এই টাইম, 7টা, 7:30। আর সেখানে থাকবে নিড অ্যাসেসমেন্ট। আমাদের প্রপোজাল রাইটিং এর জন্য একটা বড় উম, আহ, অংশ থাকে একটা, আমরা রাইট আপ দিই, সেখানে নিড অ্যাসেসমেন্ট বলা হয়। প্রবলেম স্টেটমেন্ট হলো, এবারে নিড, কি কি নিড আছে কমিউনিটিতে, সেটা আমরা ডিটেলস কালকে জানবো। ধন্যবাদ।